নমস্কার, সিএনএর স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। শুরু করছি আজকের হাল্লা বল। আর হাল্লা বলে আজকে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন সামগ্রিক আজকের আলোচনা অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় আজকে আমাদের এই আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠতে চলেছে। আজকে এখনো পর্যন্ত যে ছবিগুলো সামনে এসছে, মানে আমরা ডেফিনেটলি এই রাজনীতির আগিনাতে আজকে কখনো দেখতে পাওয়া যাচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। কখনো দেখা যায় যে তোষণের রাজনীতি এমন মাত্রা ছাড়িয়েছে যেখানে দাঁড়িয়ে বারবার এমন পরিস্থিতি, মানে আমরা যদি সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন বা যে কোনো আন্দোলনই ধরে নিয়ে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যেমন একদিকে রাজনীতি সামিল, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আজকে সন্দেশখালির মতন আন্দোলন, সন্দেশখালির মতন জায়গায় যখন শেখ শাহজাহানদের মতন দুর্বৃত্ত যারা বা তাদের এ ধরনের কুকর্ম কাজকর্ম যেগুলো প্রকাশ্যে এসছে, আজকে তাদের গ্রেপ্তার হওয়ার পর একে একে যে সমস্ত গোটা পরিস্থিতিগুলো এখনো নতুন করে সামনে আসছে, সেগুলোতে অনেক প্রশ্ন উঠে গিয়েছে। আজকে অবশ্যই আমরা আলোচনার প্রেক্ষাপট রাখবার চেষ্টা করব আজকে রাজনীতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এ বাংলার মাটিতে যারা রয়েছেন, আজকে তারা কি রাজনীতির শিকার হচ্ছেন? 30% ভোট নাকি বাজিমাত করে দেয় কথায় বলে, এবং বারে বারে এই 30% ভোট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবং বহুবার আমরা শুনেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ থেকে নানানবিধ বক্তব্য, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত, এ ধরনের মন্তব্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছি। কিন্তু সত্যিই কি সংখ্যালঘুদের নিয়ে ভাবে রাজ্যের শাসক দল? সত্যিই কি আজকে সন্দেশখালির মতন ঘটনায় এ প্রশ্ন ওঠে না সংখ্যালঘু মানুষজনদের আজকে সেই অঞ্চলের কি অবস্থা? সত্যিই কি প্রশ্ন ওঠে না আজকে দাঁড়িয়ে এ সমাজে এখনো পর্যন্ত যে সমস্ত সংখ্যালঘু মানুষজন রয়েছেন? আজকে আপনারা যদি প্রার্থী তালিকাও ধরে নেন তৃণমূল কংগ্রেসের, যেখানে 2019 সালে আমরা দেখেছিলাম 8 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন, আজকে সেটা দাঁড়িয়েছে 6 জনে, তাও আবার 2 জন বহিরাগত, পড়ে রইল 4 জন। বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কি নেই এ বাংলায়? এই প্রশ্নটা আজকের সব থেকে বড় প্রশ্ন। আজকে আমরা এই প্রশ্নটাও রাখবো। ইনফ্যাক্ট আজকে আমরা জানান দেব আপনাদেরকে সন্দেশখালিতে কি অবস্থা, এখনো কি অবস্থার মধ্যে পড়ে রয়েছেন তারা, এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে শুরুতেই আমাদের প্রতিবেদন দেখুন। অতীতে সিঙ্গুর, নন্দীগ্রাম, শাহিনবাগ কৃষক আন্দোলন, বর্তমানে সন্দেশখালি। এসব শুধু ভোট রাজনীতির বিষয় নয়, এই লড়াইগুলো চূড়ান্ত পরিণতি ভোটেই শেষ হয় না। সিঙ্গুর আন্দোলনের হাত ধরে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থান্বেষীরা ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে বাংলার শিল্প, কৃষি। বাম শাসনে সাচার কমিটির রিপোর্টকেও হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতা ভোট খেলা তখন থেকেই শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে এসেও সংখ্যালঘুদের ভোট ব্যাংকই বানিয়ে রেখেছেন। মুসলিমরা তার চোখে আদতে দুধেল গাই। ভিক্ষা দেওয়া প্রকল্পের হাত ধরে এলাকায় এলাকায় বাড়ে শাহজাহানদের দুর্নীতি আর বাহুবলের আস্ফালন। অত্যাচার মানে মেরেছে, তেড়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে সব, এমনকি রান্না করে দুটো খাবো সে জিনিস রাখিনি, সব নিয়ে এসেছে। যা কিছু ছিল সব নিয়ে গেছে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। যে ছোটবেলায় মেলায় গিয়ে দেখতাম যে সে একটা বাঁদর না উপর থেকে নিচে নামতো, উপর থেকে নিচে নামতো, তো সংখ্যালঘুদের না মনে হচ্ছে এইরকম কিছু করছে আর কি, তোমার আমি শুধু খেলাবো। অত্যাচারী শাহজাহানদের খর্গ কৃপান দেখে না জাত ধর্ম, দেখে তার উদর পূর্তির দুর্নীতির টাকা, লালসা পূরণের লক্ষ্যদের। সংখ্যালঘুদের শিক্ষার প্রসারের নামেও আদতে ভাওতা দিয়েছেন নেত্রী। গোটা শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি, তখন কি হবে জনমুখী প্রকল্পে? শিক্ষাটাই যেখানে শেষ, নিয়োগে শুধুই দুর্নীতি আর গুচ্ছ মামলা প্রমাণ করছে মমতা শাসনে শেষ হয়েছে চাকরির সুযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পাওয়া টাকায় লেগে নেই জাত ধর্মের নাম, আছে শুধু দুর্নীতির গন্ধ। হ্যাঁ, আমাদের খুব উন্নয়ন হয়েছে,
আমাদের বাড়ি ঘর ধর লুট হয়েছে, আমাদের খুব উন্নয়ন হয়নি। সন্দেশকালী হিন্দু মুসলমান সবাই বলবে, আমরা কেন, হিন্দুরাও বলবে যে মুসলমানদের কি ভালো রেখেছে। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে। এই ইমাম ভাতা থেকে শুরু করে যত ভাতা দিচ্ছে সংখ্যালঘুদের, এই 2000 টাকা 1500 টাকা এই মানুষকে দিয়ে কি উপকার কাজে আসবে? এই 500,000 টাকা কি কাজে আসবে? মানুষ চাকরি চায়, মানুষ চায় ব্যবসা, মানুষ চায় কর্মসংস্থান। পেট ভরাতে লাগে হাতে কাজ, পেটে ভাত। মমতার সরকারের সংখ্যালঘু তোষণেও নিশ্চিত হয় না সংখ্যালঘুদের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। উল্টে তা তৈরি করে বৈষম্য, জন্ম দেয় ভেদাভেদের। রেশনে দুর্নীতি ভাত কেড়েছে সবার, শিক্ষায় দুর্নীতি আধার এনেছে ঘরে ঘরে শিক্ষায়। 100 দিনের কাজের টাকায় দুর্নীতি আয় কেড়েছে সবার। আবাস যোজনার টাকা লুঠে মাথার উপর ছাদ পাননি ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে সকলেই। লুঠের রাজত্বকে বহাল রাখতেই দান ধ্যান আর তোষণের রাজনীতি। ঘাম রক্ত ঝরিয়ে ধীরে ধীরে বুঝছে মানুষ। ক্যালকাটা নিউজ। আর আমরা এই মুহূর্তে অবশ্যই জানাবো যে শাহজাহানের এই কীর্তিতে আজকে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষুব্ধ। আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সন্দেশখালীর বাসিন্দাদের কান্না দেখেছি। আর এই কান্না আজকে দেখাচ্ছি এমনটা নয়, আজকে দেখাবো এমনটা নয়। এর আগে আপনারা দেখেছেন শাসক বিমুখ 30%। শাহজাহানের কীর্তিতে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়। পর্দা ফাঁস শাসকের সংখ্যালঘু দাসের। সংখ্যালঘুদের উন্নয়ন নয়, ব্যবহার করছেন মমতা। ইনসাফ চাই নয় প্রতিশ্রুতি, আওয়াজ তুলেছে সন্দেশখালী। আজকে সেই আওয়াজ, সেই ছবি আজকে আমরা এক নাগারে দেখিয়েছি আপনাদেরকে। আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনও তুলে ধরবার চেষ্টা করলাম সেই কান্নার ছবিটা। আজকে আমাদের সঙ্গে থাকবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। আজকে প্রত্যেকেই, আজকে যার চোখ থেকে আমরা দেখতে পাচ্ছি জল বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছেন না কিছুতেই, আজকে তিনি উপস্থিত রয়েছেন। হ্যাঁ, আজকে আমরা তাদের প্রত্যেকের কথা শোনাবো, সত্যি আজকে কি অবস্থা, আর সত্যি রাজনীতির ভোট ব্যাংক হিসেবে কিভাবে ব্যবহৃত হয়ে আসছেন তারা, আজকে তারাই বলবেন। আমাদের সঙ্গে উপস্থিত প্রত্যেকে পরিচয় করাই, শুরুতেই পরিচয় করাবো সন্দেশখালীর 2 বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন আনসার আলী মোল্লা সাহেব, অনেক স্বাগত জানাবো আনসার সাহেবকে। আমাদের সঙ্গে রয়েছেন কাবিল মোল্লা, সন্দেশখালীবাসী। কাবিল সাহেবকে অনেক স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন একই সঙ্গে মোহাম্মদ শাহিন, আইনজীবী হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন। কামাল হোসেন স্যার রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূলের প্রাক্তন মুখপাত্র। কামাল হোসেন স্যারকে অনেক স্বাগত অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ। স্যারকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে। আর অবশ্যই আজকে আমি শুরুটাই করব আনসার আলী মোল্লা সাহেবের বক্তব্য দিয়ে। আমি তার বক্তব্য শোনাবার আগে আরো একবার তিনি কাঁদতে কাঁদতে কি বলছেন আরো একবার শুনুন। আপনারা বুঝতে পারবেন তাহলে পরে এই কান্নার ছবিটা কতটা হৃদয় বিদারক। দেখুন, সব নিয়ে এসেছে, যা কিছু ছিল সব নিয়ে। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়নে যেটুকু করেছে তার থেকে বেশি সংখ্যালঘুকে ব্যবহার করেছে। বিভিন্ন তালে তন্তরে মানুষকে সামনে রেখে দুজন এই টুপিধারী দাড়িওয়ালা মানুষকে সামনে রেখে বলছে আমরা সমাজের উন্নয়ন করছি, আমরা সংখ্যালঘুদের পাশে আছি। সংখ্যালঘুদের ধীরে ধীরে শেষ রাস্তা নামিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কিভাবে শেষের পথটা তাদের হাতে ধরিয়ে দিয়েছেন এরা। আজকে এই অবস্থা তারা বলছেন প্রত্যেকে। আজকে তাদের কথা দিয়ে শুরু করবার চেষ্টা করব। আনসার সাহেবের কাছে আমি শুরুতেই আসি। আনসার সাহেব, আমি জানি না, মানে আমাদের কাছে ভাষা নেই কোনো। আজকে আমরা লাগাতার রিপোর্টিং করেছি সেখান থেকে, আপনাদের এই গোটা ছবি তুলে ধরবার চেষ্টা করেছি। আজকেও আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে নাকি বেতের বাড়ি মারা হবে। আমি শুনতে পেয়েছি, কথা আমার কানে এসছে। আজকে এখনো আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমি আপনার থেকে একটু জানতে চাই গোটা অবস্থাটা আপনাদের কি। কালকে তো আমরা ওখানে রিপোর্ট সমস্ত জমা দিলাম। জমা দেওয়ার পরে তারপর আমরা যার সেই মতো ঘরে চলে আসলাম। সন্ধ্যাবেলা আমরা ইফতার করে তারাবি নামাজ পড়তে হয়। তারাবি নামাজ পড়লাম। তারাবি নামাজ পড়ে আমরা দুটো খাবো, সে সময় একটু আমাদের দেয়নি। তার মধ্যে লোক সব কারি করে নিয়েছে। কালকের ঘটনা, আমাদের মারবে বের করে লোক সব রাস্তার মাঝখানে
আমরা আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে যা ছিল তারা গেল, যেয়ে ওখান থেকে আরও ফোন করার পরে প্রশাসন আসলো, পুলিশ আসলো। পুলিশ কালকে ভালো কাজ করেছে, ধন্যবাদ দিতে হয়। পুলিশ এসে আমাদের বলল যে তোমরা থানায় একটু জানা। আমাদের বাচ্চা কাচ্চারা গেল থানায়, আমি আর যাইনি, বুড়ো মানুষ আর যেয়ে দরকার নেই। থানায় গেল, ওরা থানায় যথারীতি রিপোর্ট করছে। এর মধ্যে এদিকে লোক সব জড়া, অন্তত 20-25 জন লোক জোগাড় করেছে। ওরা ফিরলে ওদের বেড দিয়ে মারবে, মিজানুর মোল্লা ওদের বেড দিয়ে মারবে রাস্তায়। ওরা তখন এখান থেকে আমাদের একটা ছেলে ফোন করলো যে তোরা এক্ষুনি আসিস না, মিজানুর মোল্লা মারবে, ওখানে বাবুদের বল। যথারীতি বড়বাবুকে বললো, বড়বাবু ওখান থেকে ফোনে বলল যে তুই যদি ওদের মারার চেষ্টা করিস, যেমন গায়ে যদি একটা কাঁটার আঁচড় লাগে তা তোর অবস্থা খারাপ করে দেবো। এই ভয়ে যখন দেখালেন বড়বাবু, তখন ওখান থেকে ওর নিয়ে গেল। এই অত্যাচারের কত অত্যাচার সহ্য করব আমরা সেই টিএমসি হয়ে সেখান থেকে জমি আমাদের কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে লোকের কাছে বিক্রি করছে। আবার সে তার কাছ থেকে বিক্রি করে সে যখন শুনছে যে জমি থাকবে না, জমিওয়ালারা নিয়ে নেবে, তখন আবার সে তার কাছ থেকে যদি 2 লাখ টাকায় বেচে, তার কাছ থেকে 50,000 টাকা দেবো, তুই দিয়ে ছেড়ে দিয়ে চল যা। তার কাছ থেকে 50,000 টাকা নিল, নিয়ে আবার কার কাছে 2 লাখ 2.5 লাখ টাকায় বিক্রি করলো। এইভাবে লাগাতার ব্যবসা চালিয়ে আমি বলছি আনসার সাহেব, পুলিশ তো আগেও ছিল, তখন কোনো ব্যবস্থা নেই? তখনই ছিল, পুলিশের কাছে বহুবার গিয়েছি, কিন্তু কাজ হয়নি। পুলিশ তো ওদের কেনা, ওদের কথা ছাড়া পুলিশ চলতে পারবে না। এটাই সংখ্যালঘুদের উন্নয়ন, এটাই সংখ্যালঘুদের উন্নয়ন। আমি আপনাকে প্রশ্ন করি, এই উন্নয়ন দেখা যাচ্ছে, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার প্রশ্ন তিনি তোলেন এই জায়গায় সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে। সংখ্যালঘুদের ওই যে ভিক দিচ্ছে, ওইটাই উন্নয়ন। ভিক্ষে শরীফ যা দিচ্ছে, ওই 1,000 টাকা, 2,000 টাকা ইমাম ভাতা, এইসবগুলি বেকার ভাতা, এই 1,500 টাকা, 2,000 টাকা, ওই তোমার 500 টাকা করে ওই যে কী বলে, ওই লক্ষ্মীর ভাণ্ডার, এই দিয়ে উন্নয়ন। মানে এতেই উন্নয়ন হয়ে গেল আর কি, আপনারা অত্যাচারিত হয়ে যাবেন দিনের পর দিন। লোক যে কিছু করে খাবে সেদিকে লক্ষ্য নেই, মানে আলটিমেট ভোটের রাজনীতি বা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, এটাই লক্ষ্য একমাত্র। এইটাই। আমি একটু এটা অবশ্যই জানবো আরো একবার আপনার থেকে, আপনি খেতে বসছেন আর আপনার ওপর এভাবে অত্যাচার হচ্ছে? খেতে বসছি, আমাকে তুলে নিয়ে চলে গেছে, আমার মারবে, বুড়ো মানুষ আমি তো, আবার বুড়ো মানুষ বলে ছাড়ে নিয়ে ধরে নিয়ে গেছে, মারবে আমাকে। আমি আর কী করে, কাকে জানাবো? প্রশাসনের কাছে জানালেও সে কোনো কাজ হয় না। আমি যে কার কাছে যাবো? শাহজাহান শেখের কাছে যাবো, তো সে তো তাদের গুরু, আমাকে কে সাহায্য করবে? আমার চোখে জল ফেলা ছাড়া কোনো পথ আছে? কী করে চলবে? আমি আর কার কাছে জানাবো এই অভিযোগ? তারপরে যখন দেখলাম যে আপনারা ওখানে ক্যাম্প করেছেন, বড় আশা নিয়ে আপনাদের কাছে গিয়েছি। আশা করি যে আশা নিয়ে গিয়েছিলাম আমি, ওদের সুরাহা হবে, সে আশা আমার আছে। আমি অবশ্যই সত্যি কি অবস্থা ভাবো না একবার। আমরা জানি না, আজকে দাঁড়িয়ে শাহিন রয়েছে আমাদের সঙ্গে। শাহিন, তুমি একজন আইনজীবী, আমি তোমার কাছেই আসি। আজকেই কান্না আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ আজকে যা বলছেন তার মুখ থেকে তিনি? হ্যাঁ, অবশ্যই ওনার প্রতি আমার পুরো সহমর্মিতা রয়েছে। একটু আগেই ওনার সম্ভবত ছেলে বোধ হয়, হ্যাঁ ভাইপো, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, সেখানেই এই ব্যাপারগুলো শুনছিলাম। তো তার কাছ থেকে শুনছিলাম যে নাকি মৌখিকভাবে তাদের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল। মৌখিকভাবে কোনো লিজ হয় বলে আমার তো আজ যদি জানা নেই। কাজী সাহেবও এখানে শুনছিলেন ওনার কথা, এবং যিনি বলছিলেন একটু আগে, তো তিনি বললেন যে যাদের এগেনস্টে অভিযোগ আছে তারা অলরেডি জেলে রয়েছেন, এবং প্রশাসনিক দিক দিয়েও দেখা হচ্ছে। বর্তমানে যিনি ওসি আছেন, ওনার মুখ থেকেই শুনলাম, আমি জানি না কে আছেন, তবে উনি বললেন যে ওসি বর্তমান যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তিনি ওনাদেরকে এখনো শাসিয়ে যাচ্ছেন। ওনাদের দেখো, শাসানো এগুলো তো ধরো, সে তো তুমি যে কোনো জায়গায় গেলে যে শক্তিশালী তারা একটু দুর্বলদের নরম মাটি কোপাতে মজা লাগে, সেটা একটা ব্যাপার আছেই। কিন্তু তা বলে
প্রশাসন মোটামুটি যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এখনকার যে তাহলে আপনি মেনে নিলেন তো অত্যাচারিত তারা প্রত্যেকে? দেখুন আমি ওনার কথাই বলছি। উনি তো বললেন এখন এইমাত্র যে বড়বাবুর সাথে সাথে কিন্তু অ্যাকশন নিচ্ছেন, এমন তো না যে অ্যাকশন নেয়নি। না বলিনি তো একবার। তাহলে অত্যাচারিত আপনি তো মেনে নিচ্ছেন, এটা নিয়ে আমাদের বারে বারে কনফিউশনে পড়তে হয়। মানে তৃণমূল মানেই না, শাসক দলকে বারবার শুনেছি আমরা, এবং এটা আজকে আপনি মানছেন যে আজকে তৃণমূল কংগ্রেস যারা বারবার সংখ্যালঘু নিয়ে কথা বলে আজকে তাদের দ্বারাই অত্যাচারিত আজকে এরা প্রত্যেকে। না দেখো, এই তোমরা আজকে এই যে সংখ্যালঘু ট্যাগটা করছো, আমরা এখানে যতগুলো প্রতিনিধি আছে মানে সংখ্যালঘুদের প্রতি তোমাদের যে এত দরদ আমার জানা ছিল। যখন সংখ্যালঘুদেরকে বলে যে এখান থেকে গলি মারো শালকো, যখন বলে কেন্দ্রের এক মিনিস্টার, তখন তোমরা চুপ থাকো। যখন মুখ্যমন্ত্রী যদি সরাসরি বলতে পারেন যে গরু দুধ দেয় তার লাথি কাটা প্রয়োজন। দেখো, যে সংখ্যালঘুদেরকে কথায় কথায় দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, যে সংখ্যালঘুদের ফ্রিজে গো মাংস রাখার জন্য যাদেরকে পিটিয়ে মারা হয়, যে সংখ্যালঘুদেরকে দাড়ি ছিঁড়ে দাড়ি ধরে তাকে জয়শ্রাম বলার জন্য, সেই সময় তোমরা চুপ থাকো। এইটাই হচ্ছে লজ্জার ব্যাপার। আর এই সংখ্যালঘুদের মানে ইলেকশন আসলে এই সংখ্যালঘুদের যে বিজেপি বলেছিল যে এনআরসি করে তাড়াবে, সেই তারা আজকে মরা কান্না খাচ্ছে এই সংখ্যালঘুদের জন্য, সাথে তোমরাও। আচ্ছা, মানে আপনি এখনো পর্যন্ত শুনবার পরেও আপনি যে মন্তব্যগুলো করলেন, আজকে এই সংখ্যালঘু সম্প্রদায় যারা প্রত্যেকটি মানুষ দেখছেন বাইরে থেকে, আজকে তারাও আপনার কথা শুনছেন। না তোমরা আজকে এই সংখ্যালঘুগুলোকে আমি শুধু একটা কথাই বলবো, তোমরাই সংখ্যা মানে ধর্মীয় রূপ দিয়ে দেওয়া, বলেছিলেন মুসলিমরা হিন্দুদের উপর ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সুরসুরি দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার সেই দিন সুরসুরি দেওয়া আমরা জানি না। আগামী দিনে হয়তো শেষ হবে, কারণ প্রত্যেকে আজকে বিমুখ। আমাদের সেই মন্তব্যটা শুনতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন আসলে ইলেকশন আসছে বলে তো আপনারাও লাফালাফি করবেন না। সংখ্যালঘু লাফালাফি হয় না। এই 30% ভোটের উপর নির্ভর করেন বলেই তো আজকে যে গরু দুধ দেয় তার লাথি কাটা প্রয়োজন বলে। যদি একটা ভোটও পশ্চিম ভারতবর্ষে একটা ভোটও গুরুত্বপূর্ণ। তৃণমূলের আমার ভোটও গুরুত্বপূর্ণ, তৃণমূলের মাসুমবাবুর ভোট সংখ্যালঘু, তোমার ভোটও গুরুত্বপূর্ণ। সম্প্রদায়ের মুখ বা মুখপাত্র হিসেবে কামাল সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, আজকে তিনিও তার বক্তব্য রাখবেন। শাহিন, শুনতে হবে আপনাকে। আমি শুধু সেই মন্তব্যটা শোনাই, মুখ্যমন্ত্রীর ঠিক সেই মন্তব্যটা, যে গরু দুধ দেয় তার লাথি কাটা প্রয়োজন। আরো একবার স্মরণ করাই আপনাদের। ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। এটা সেই বক্তব্য শোনালাম আপনাদেরকে। আর আজকেও পর্যন্ত সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তার বক্তব্যটাও শুনিয়ে শাহিনের মন্তব্যে স্পষ্ট জবাব দিই। দেখুন, শুনুন। आंकड़ों के आधार पर इतनी सिद्ध नहीं की जाती और पूरी दुनिया में ये सारा ब्लॉक मुस्लिम ब्लॉक माना जाता है। आप मेरी बात समझ कर चलिए। और सिया अहमदिया वो तो छोड़िए, मुसलमान को भी अधिकार है यहाँ एप्लीकेशन करने का। हमारे संविधान ने रास्ता खोला है, वो एप्लीकेशन कर रेफ्यूजी के तौर पर ना रेफ्यूजी के तौर पर नहीं, नागरिकता लेने के लिए अप्लाई कर सकते हैं। भारत सरकार इनकी भारत की सुरक्षा और भारत की बाकी सारी चीजों को देखते हुए उसका निर्णय करेगी। अच्छा, तो एक रास्ता किसी के लिए बंद नहीं है। ये स्पेशल एक्ट इसलिए बनाया है कि ये किसी भी वैध डॉक्यूमेंट के बगैर शरण में आए हैं, बॉर्डर क्रॉस कर आ गए हैं। স্পষ্ট উত্তর শুনলেন তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রী কি বলছেন। আপনি নিশ্চয়ই ডেফিনেটলি জানেন। আজকে দাঁড়িয়ে এই নাগরিকত্ব দেওয়া নিয়ে আজকে এই ধরনের মন্তব্য আমরা কি করে, মানে তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনছি আমরা জানি না। অনুপ্রবেশ নিয়ে ভুল কথা বলা হচ্ছে, অথচ অনুপ্রবেশ তিনি রুখতে পারছেন না, এই রাজ্যে হয়ে যাচ্ছে। আমি জানি না এক্ষেত্রে দাঁড়িয়ে কি অবস্থা। আমি অবশ্যই কামাল স্যারের কাছে যাওয়ার চেষ্টা করব। কামাল হোসেন বলেছেন আজকে তিনি যে মুখপাত্রের জায়গা থেকে তিনি তার স্থান ছেড়ে দিয়ে আজকে তিনি তার বক্তব্য সামনে এনেছেন। কামাল সাহেব, আজকে আপনার কথা, আজকে আমি আপনার বক্তব্যটা শুনিয়ে আপনার কাছে আসি। আজকে আপনাকে এটা বলতে হচ্ছে কেন? আজকে কামাল স্যার তিনি কি বলছেন একটু শোনাই আপনাদেরকে, তারপরই কামাল স্যারের কাছে সরাসরি আসবার চেষ্টা করবো। শুনুন।
সাধারণ একেবারে যে খুব অল্প শিক্ষিত মানুষ তিনিও বলবেন এবং উচ্চশিক্ষিত মানুষ তিনিও বলবেন যে এখানে যে সংখ্যালঘুদের যে ভালো উনি কতটা বাসেন সেটা এই যে টিকিট বিতরণের মাধ্যমে বোঝা গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি কোনো বাঙালি মুসলমান নেই? মানে কোনো বাঙালি মুসলমান নেই পশ্চিমবঙ্গে যে অধীর চৌধুরীর বিরুদ্ধে উড়িয়ে নিয়ে আলো সেই আপনার একজন নন বেঙ্গলি মুসলিম বলে তাকে আমি ছোট করছি না, তাকে সেখান থেকেই উড়িয়ে আনা হলো। আমার কথা, বাংলায় কি কোনো বাঙালি সংখ্যালঘু মুখ নেই যে তাকে বসাতে হবে? সত্যি মানে এই বক্তব্যের সঙ্গে সিএ নিয়েও মন্তব্য আছে তার, আমরা পরবর্তীতে শোনাবো। আমি কামাল স্যার আপনার কাছে আসি। আজকে আপনি বলছেন শুধু এমনটা নয়, তৃণমূলের মানে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ তারা বিভিন্ন অংশ থেকে দাঁড়িয়ে বিভিন্ন মন্তব্য করছেন এবং তৃণমূলের বিধায়করা পর্যন্ত করছেন যারা সংখ্যালঘু। আমরা হুমায়ুন কবিরকেও শুনেছি তার মন্তব্য সামনে। কেন বলতে হচ্ছে আজকে আপনাদেরকে? সবার প্রথমে আমি বলছি যে আমি একজন শিক্ষক, সুতরাং আমি সর্বাগ্রে বলতে চাই আমি একজন প্রথমে গর্বিত ভারতবাসী, তারপরে আমি কিন্তু একজন গর্বিত বাঙালি, আর তৃতীয়ত আমি একজন মুসলমান। এটা পরিষ্কার বলতে চাই, যেহেতু আজকের সংখ্যালঘু বিষয়টা এসেছে তো সেই জন্য এটা নিয়ে বলতে চাই। দেখুন, একটা দেশের বা একটা রাজ্যের উন্নয়নের জন্যে একজনকে উন্নয়ন করবে, একজনকে সুযোগ সুবিধা দেবে, আরেকজনকে সুযোগ সুবিধা দেবে না, তাহলে দেশ, রাজ্য, ব্লক, গ্রামের কারোর কিন্তু উন্নতি হবে না, অর্থাৎ পুরো দেশটার আর কোনো উন্নতি হবে না বা সেই রাজ্যের কোনো উন্নতি হবে না। সুতরাং এখানে সংখ্যালঘুদের যে জিনিসটা বলা হচ্ছে, মানে আমার খুব ভালো করে এখন মনে হচ্ছে মানে পুশ ফ্রম বিহাইন্ড, আচ্ছা, এটা এখন চলছে বেশি। হ্যাঁ, মানে সংখ্যালঘুদের পিছন থেকে ধাক্কা মারা হচ্ছে আর কি, কিন্তু সংখ্যালঘুরা বুঝতে পারছে না ধাক্কা খেয়ে যখন পড়ে যাচ্ছে। এই যিনি বুজুর্গ মানুষ যিনি বলছিলেন, একটু আগে কান্নাকাটি করছিলেন, হ্যাঁ, যে ইনি বুঝে গেছেন কারণ এনার পুরো কপালটাই ফেটে গেছে, সেই জন্য ইনি তখন বুঝতে পারছেন হ্যাঁ পুশ ফ্রম বিহাইন্ড, এইটা ইনি বুঝতে পারছেন। সুতরাং আমি বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তাদেরকে বলে দেবো আর আগের মতো নয়, সেই বহু আগে থেকে নয়, মনে মুসলমান মারে মুসলমান ছেড়ে দিন, বোমা গুলি এগুলোকে বিদায় জানান, নিন খাতা কলম পেন এবং শিক্ষার মধ্যে চলে আসুন এবং একেবারে মাথা উঁচু করে একজন গর্বিত বাঙালি, গর্বিত ভারতবাসী হিসাবে বাঁচুন। আমি চাইব তাদের প্রত্যেকটা সংখ্যালঘু ভাই বোনদের সৎ বুদ্ধি সম্পন্ন মুক্তি আসুক, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স আসুক। যেমন আমার পাশে যিনি আছেন ওনাকে যথেষ্ট সম্মান রাখি আমি, সেটা ওনার মধ্যে দেখেছি। সুতরাং প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেতনা নিয়ে আসা উচিত, ইন্টেলেকচুয়াল ডেলিভারেন্স, যে আমি কোথায় আছি এবং আমাকে কি হতে হবে। আমি কি এরকম ধরে দেখুন দান ধ্যান ঠিক আছে, আগে সংখ্যালঘু মহিলারা তারা 7, 8, 9, 10, 11, 12 তাদের বিয়ে হয়ে যেত। হ্যাঁ, তারা এখন বিভিন্ন রকমের প্রকল্পের মধ্য থেকে তারা MA বিএড করছে, তারপরে এসে আমার কাছে এসে কান্নাকাটি করছে যে স্যার এবারে খাবো কি করে। ঠিক, এবারে খাবো কি করে, তাহলে আমাদের জন্য চাকরিটা কই? একদম আমাদের জন্য চাকরিটা কই? সেই মাদ্রাসা নিয়ে যে জন্যে আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, সেই মাদ্রাসা নিয়ে বারবার বলা সত্ত্বেও কিন্তু উদাসীন, তাহলে সংখ্যালঘুদের ভালোবাসা এটাই। সেই সঙ্গে আমি হিন্দু ভাই বোনদের জন্যও বলেছি, স্কুল সার্ভিস কমিশন নিয়েও বলি, তাহলে সব দান ধ্যানে চলতেই পারে, কিন্তু শেষে কি করবে? দিনের শেষে একদম ডেজ এন্ডে সে নিজে খাবে কি, নিজের বাবা মাকে খাওয়াবে কি? এটাই আমার কথা। ঠিক ঠিক কামালদা, আমি আপনার এই কথার প্রসঙ্গ ধরেই বলছি, ভাতা দেওয়া, বিভিন্ন ঘোষণা, বিভিন্ন কিছু, সত্যি কি সংখ্যালঘুরা চান এসব? সত্যি কি চান? আমরা কাবিলকেও পাবো এখানে, কাবিল মোল্লা সাহেব তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, তিনি গর্জে উঠেছেন ইমাম ভাতা নিয়ে। আরে চাই না ইমাম ভাতা, আরে কাজ চাই, চাকরি চাই, ব্যবসা চাই, চাই না আমাদের ভাতা। আমি ফিরে এসে শোনাবো আপনাদেরকে এবং তারপর আরো আমাদের আলোচনা এগোবে। তত ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে। ইমাম ভাতা থেকে শুরু করে যত ভাতা দিচ্ছে সংখ্যালঘুদের, এই 2000 টাকা 1000-1500 টাকা এই মানুষকে দিয়ে কি উপকার কাজে আসবে? এই 500-1000 টাকা কি কাজে আসবে? মানুষ চাকরি চায়,
মানুষ চায় ব্যবসা, মানুষ চায় কর্মসংস্থান। কাবির সাহেব সত্যি তো, আর যেটা খুব স্বাভাবিকভাবে আমরা শিক্ষার মধ্যে আসবার কথা আমরা শুনলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে, অবশ্যই আজকে দাঁড়িয়ে এই ভাতা কি হবে? আর সত্যি কি আপনারা এতে খুশি? ভোট ব্যাংকের রাজনীতির ভেতরেই কি সবসময় থাকতে ভালো লাগে? কি বলবেন কাবির সাহেব? প্রথমে আমি আপনাদের সবাইকে প্রণাম নমস্কার জানাই। আমি সন্দেশখালী থেকে এসেছি। আমি ধন্যবাদ জানাতে চাই সম্পূর্ণ মিডিয়া যেভাবে আমাদের সন্দেশখালীর উপরে সত্যি ঘটনা তুলে ধরেছে, সত্যিটা দেখিয়েছে, মানুষের হাক আর কান্নাকে তুলে ধরেছে এই সংবাদ মাধ্যম। প্রথমে এই সিএন বা এর সঙ্গে যাবতীয় সংবাদ মাধ্যম যারা ঝাঁপিয়ে পড়ে কাজটা করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। একটা কথা বলতে চাই, আমরা সংখ্যাগুরু সব শ্রেণীর মানুষ প্রথম চাই শান্তি, শান্তি শৃঙ্খলার মধ্যে মানুষ বসবাস করতে চায়, ভ্রাতৃত্ব মেলবন্ধন চায়। কিন্তু সন্দেশখালীর বুকে এই ভ্রাতৃত্ব, মায়া, মমতা এই 10 বছরে আমরা খুঁজে পাইনি। আগে হিন্দু মুসলমান আমরা কত মিলেমিশে থাকতাম, সামান্য একটা অর্থের লোভে, সামান্য কিছু পয়সার লোভে, একটা ক্ষমতার লোভে আজ কিছু মানুষ সেই ক্ষমতালোভী হয়ে নিচের মানুষগুলোকে, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে পায়ের নিচে দাবিয়ে যেভাবে সন্দেশখালীর মানুষকে নিপীড়িত লাঞ্ছিত করেছে, আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখব, আপনারা শুভ বুদ্ধি দিয়ে দেখবেন সন্দেশখালীর মানুষের দিকে, মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেই জুলুমটাকে যাতে আগামী দিনে না হয়। এই যে শান্তির পরিবেশ ধীরে ধীরে ফিরছে, যারা এখনও পর্যন্ত অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদের প্রতি যাতে সমাজ থেকে শুরু করে আপনার যত প্রশাসনিক লেভেলের কর্তারা আছে, যত প্রশাসনিক লেভেলের মানুষগুলো আছে, তাদেরকে অনুরোধ করব যেন এই সমাজ ব্যবস্থা ফিরে আসে, যেন এই শান্তি প্রতিষ্ঠিত হয় সন্দেশখালীর বুকে। আদৌ কি প্রতিষ্ঠিত হবার লক্ষ্যটা কি থাকছে? মানে সব সময় কি রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হবে সংখ্যালঘুরা? সব সময় রাজনৈতিক টার্গেট হিসেবে ব্যবহার হয়ে আসছে, আর আজও হবে। এটা যে সম্পূর্ণভাবে হলফ করে বলা যায় তার কারণ কালকের এক উদাহরণ। কালকের যখন ওখানে আমাদের সরবেড়িয়াতে, রাজবাড়ি, আগারহাটিতে একটা ক্যাম্প বসেছিল, সেখানে বহু মানুষ অভিযোগ জানাতে এসছে। সে তার নিজের অভিযোগগুলো জানিয়েছে, সংবাদ মাধ্যম তারা তাদের বাইট নিয়েছে, শুনতে চেয়েছে যে কেন, কি কারণে আপনারা এই অভিযোগ জানাতে এসছেন। প্রত্যেক মানুষ তার অভিযোগের কথা জানিয়েছে। আমরা যখন সেই অভিযোগের কথা বলতে যাই যে আমার এলাকার মিজানুর রহমান মোল্লা একজন ব্যক্তি, সে প্রচণ্ড অত্যাচার মানুষের উপরে করেছে, আমাদের উপরে করেছে, যে জুলুম আমরা মুখ বন্ধ করে সহ্য করেছি, সেই কথাগুলো বলেছি। মিজানুর রহমান উনি শেখ শাহজাহানের যখন প্রধানই করেছে, উনি তখন তার পঞ্চায়েত মেম্বার, 10 বছর পঞ্চায়েত মেম্বারই করছে। বর্তমানে এখন তিনি ইটভাটার মালিক, পয়সাওয়ালা মালিক, পয়সা আছে। তাই পয়সার গরমে মানুষকে, এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে মানুষ বলে মনে করে কিনা আমি জানি না। কালকে যখন আমরা, আপনার কাছে কোনো আইডিয়া আছে এই বাপ্পা মণ্ডল যার ইটভাটায় সিবিআই গিয়েছিল, এর সঙ্গে এর কি কোনো লিঙ্ক রয়েছে? সেটা সম্পর্কে আমার জানা নেই। আচ্ছা, বেশ, বলুন আপনি যেটা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই যে কালকেরে যখন আমরা জমা দিয়ে ফিরছি, সিএন যখন তার খবরটা করেছে, আমরা বাড়িতে ফেরার পরে আমার ভাইকে, আমার এক কাকার ছেলে, তাকে বাজারে ধরে অ্যাটাক করে, মারেনি, মারার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে বাজারে, সরবেড়িয়া বাজারের উপরে। তাকে হুমকি দেওয়া হয়, তাকে মারবো, তাকে তুলে নিয়ে যাব, কেটে ফেলবো, নানান ভাষায়, রক্ষাত্ম ভাষায় গালিগালাজ করে যে তোমার জমির উপরে তুমি যদি যাও তাহলে তোমাকে কিন্তু মেরে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, এত বড় হুমকি দিচ্ছে। এখনও পর্যন্ত এই পরিস্থিতি। মিজানুর রহমান মোল্লা, তার পরিচয় আপনাদের সামনে তুলে রাখলাম। ওর অত্যাচারের একটা সময় থেকে মানুষ অতিষ্ঠিত। আমি আমার ঘর ছেড়েছি, ছাড়তে হয়েছে, আমার মা বাবা, আমার ফ্যামিলি নিয়ে 1 বছর টানা ওই মিজানুর মোল্লার নেতৃত্বে আমি বাইরে ছিলাম। আমার একটা ফিশারি আছে, মাছ চাষ করি, সেই ফিশারিটাও পর্যন্ত লুট করে নিয়েছে। ঠিকই আমরা দেখেছি, মানে আপনি যেগুলো বলছেন একে একে অভিযোগগুলো সামনে এসছে। আমরা মানচিত্র উপগ্রহ সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই ছবিগুলোকে সামনে দেখিয়েছি দর্শকদেরকে, কি করে ভেরি তৈরি হয়ে গিয়েছে, কি করে তার একেবারে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে সেই জায়গা। আমি পদ্মশ্রী কাজী মাসুম আক্তার রয়েছেন, আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি স্যারের কাছে। স্যার,
শাসক দল যখন ক্ষমতায় আসে তারা সংখ্যালঘুদের উন্নয়ন করবেন বলে এসেছিলেন। আজকে দাঁড়িয়ে যা প্রত্যেকটা মুহূর্তে আমরা যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা প্রার্থী তালিকাতেও দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে যে এই জায়গায় সংখ্যালঘুরা তারা কিভাবে ধীরে 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 পরিবর্তন হচ্ছে। ওনার বয়স মনে হয় 80 কাছে। আনসার সাহেব 80-82 কাঁদছিলেন, আমার পিতার বয়সী। চ্যানেলে বসে একজন মুসলমান সমাজের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যার কাছে মাথা নত করতে হয়, পিতার বয়সী, তার কান্না দেখতে হচ্ছে আমাকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড যখন অত্যাচারিত হচ্ছে মক্কায়, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, যাকে বলা হয় হিজরাত। মদিনায় যাওয়ার পর তাকে যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার। মদিনায় যাওয়ার পর যে মদিনাবাসীরা হযরত মুহাম্মদ এবং তার দলবলকে আশ্রয় দিয়েছিলেন, ইসলামে তাদেরকে আনসার বলা হয়। ওনার নাম আনসার। উনি আশ্রয় দেওয়ার কথা ওনার, উনি আশ্রয়হীন, অসহায়, কাঁদছে, ওনার জমিকে নিচ্ছে। প্রতিবাদ করলে রাত্রে নামাজ পড়ার পর তুলে নিয়ে গিয়ে মারার হুমকি দিচ্ছে। এতদিন পর পুলিশ নাকি বলছে ঠিক আছে বলে দিচ্ছি, এতদিন পর, এত ঘটনা ঘটে যাওয়ার পর ওসির নাকি চৈতন্যের উদয় হয়েছে, চৈতন্যের উদয়। হ্যাঁ, পরিবেশ এমন একটা জায়গা তৈরি করেছে। এটা আসল চরিত্র নয়, এটা সাময়িক অভিনয়, বাধ্যতামূলক অভিনয়। আমি ধন্যবাদ জানাচ্ছি সিএন চ্যানেলকে। আমরা পিছিয়ে আছি না, আমরা আজকে এগিয়ে আছি, ধন্যবাদ জানাচ্ছি। সর্বত্র আমাদের 30 থেকে 35% রাজ্যে মুসলিম। আমি অবাক হয়ে বিভিন্ন মিডিয়ায় দেখেছি, বলতে খারাপ লাগে না, আমি গর্বে আমি একটু যাচ্ছি গুরুত্বপূর্ণ জায়গায়। আমি অনেক মিডিয়ায় গেছি, দেখেছি যে সংখ্যালঘুদের, মুসলমানদের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, একজনও প্রতিনিধি মুসলমান। আজকেই প্রথম দেখলাম, আমি কয়েক হাজার টকশো করেছি, কয়েক হাজার হিসাব করতে পারবো না, এই প্রথম দেখলাম মুসলমানদের কান্না, দুঃখ, দুর্দশা নিয়ে আলোচনা হচ্ছে, আর প্যানেলের প্রতিনিধি 100% মুসলমান। ধন্যবাদ সিএন চ্যানেল, থ্যাংক ইউ। তাহলে মুসলমানরা আজকেই প্রথম দেখলাম একটা চ্যানেলে, একটা অতি বিখ্যাত জনপ্রিয় চ্যানেল, 100% তারা। মাননীয়াকে যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসেছিল, টোটাল মাননীয়ার ভোটের 65% তারা, 65%, 60 থেকে 65% তারা। হ্যাঁ, এই সরকারটা মুসলমানদের দ্বারা পরিচালিত সরকার। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, তারা 65% ভোট দিল। হ্যাঁ, দুধেল গাই 65% ভোট দিল। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে লোকসভা, 4 জন বাঙালি মুসলমান, আমি বাকি দুটোকে চিনি না, 4 জনকে একদম। তাহলে 65%-এর মধ্যে 65% হওয়া উচিত, মূলত 35% হওয়া উচিত জনসংখ্যার অনুপাতে। আরে মুসলমানরা তো মারপিট করতে পারে, তাই তো আঙুলটা আছে, রাজনৈতিক নেতা হওয়ার জন্য আঙুল লাগে টিপসই দেওয়ার জন্য, আর মারপিট করা লাগে, এই দুটো মুসলমান না হতে পারে। শুধু তাদেরকে নেবে না, এটা নাম চক্রান্ত। তাই মাত্র 4 জন, অর্থাৎ কত, 4% কম, এই 10% কম। আর যদি 6 জন ধরা হয় তাহলে 15% কম। আপনি কোনোদিন দেখাতে পারবেন যে মুসলমান লোকদেরকে 15% বা 20% বেশি কোনোভাবে রাজনৈতিক এম্পাওয়ারমেন্টে রেখেছে? আপনি লোকসভা, বিধানসভা থেকে শুরু করে জেলা পরিষদ, ব্লক, অঞ্চল দেখুন, প্রত্যেক জায়গায় মুসলমানদের প্রতিনিধিত্ব এই শাসক দলে মাত্র 10% এবং 15%। মানে আমরা দেখেছি কমে গিয়েছে। কাকে বলে? আমি পরিষ্কার পশ্চিমবঙ্গের 3.5 কোটি মুসলমানদের বলছি, অন্য কিছু ভুলে যান। যেটা মাননীয়ের হাতে ছিল, ইচ্ছা করলে এটা চাকরি নয়, এটা প্রতিনিধিত্বমূলক পরীক্ষা নয়, যে পরীক্ষায় তারা পায়নি তারা নাকি অযোগ্য। হ্যাঁ, ওবিসি এ, ওবিসি বি গুলিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে তথ্য আছে কিভাবে মুসলমান লোকেরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, ওটা ছেড়ে দিলাম। যেটা সরকারের হাতে ছিল, যেটা এম্পাওয়ারমেন্ট দেওয়া, সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা, এম্পাওয়ারমেন্ট, আমি বুঝতে পারি, সেখানে তারা 10-15% বেশি দেবে না। আমি দুনিয়ায় দেখিনি এত অকৃতজ্ঞ। না, আমরা তো দেখছি অনেক যারা আজকে আগেও দেখেছি বাবা বলে করবে মুসলমান, রক্ত চায় আর ওনার কান্না চায়। উনি মুসলমান নন, শাসক দলের চোখে ওনার দাড়ি টুপি থাকলেও উনি মুসলমান নন। মুসলমান শুধু তারা যারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত। হ্যাঁ, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মুসলমান মনে করা হয় তাদেরকে,
5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। উনি বলেছেন না আমি ইফতারে যাচ্ছি, আপনারাও যাবেন। ইফতার খাওয়াবে কে? রাজ্যের মুসলমানদের ইফতার খাওয়ার মতো পয়সা আছে নাকি? বুঝতে পারছি। ওটা ভর্তি করার জায়গা নাকি? ইফতারকে ভর্তি করার জায়গা আপনার কে যেতে বলেন ইফতারে? ইফতার শুধুমাত্র রোজাদারদের জন্য। ইফতার রোজাদারদের সাথে কেউ যদি মিসকিন চুলাতে গরিব লোকটাতে খাইয়ে দেয়, আপনি কি মিসকিন গরিব লোক নাকি? আপনার নাহলে ভাইপোর আর্থিকগত সমস্যা হয়েছে, সেটা কি সর্বশান্ত হয়ে গেছে, তার বউ বাচ্চারা কি খাবে এটা নিয়ে আপনি চিন্তিত। আমরা চাঁদা তুলে তাদের খাওয়াবো, আপনার ভাইপোকে তার পরিবারকে আমরা চাঁদা তুলে খাওয়াবো, কিন্তু ইফতার খাওয়াতে পারবো না। ঠিক, আমি শুধু কাজী সাহেব আপনার এই কথার সূত্র ধরে আমাকে যেহেতু একটা বিরতি নিতে হবে, আমি ফিরছি আপনার কাছে। এই সেই মুখ্যমন্ত্রী যিনি ইফতারেও যান, ইফতার পালন করেন, আবার সিএএ নিয়ে ভুল ব্যাখ্যা দেন। এই মুখ্যমন্ত্রী যাদের সংখ্যালঘুদেরকে ভুল ব্যাখ্যা এখনো দিয়ে যাচ্ছেন সিএএ নিয়ে। আমি একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো। এখানে তিনি বলছেন স্পষ্ট কিভাবে এ রাজ্যের সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। নিয়ে আসবো বিরতির পর। এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেনি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। ভয়ঙ্কর বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তেজপাতার সমান রাজ্যের মুসলিমরা, স্পষ্ট বক্তব্য। রান্নার কাজে ব্যবহৃত হয় কিন্তু আদার্স কোনো কাজে লাগে না। আমি শাহিন আপনার কাছে আসবার চেষ্টা করি ঠিক এই বক্তব্যটা নিয়ে। আজকে সিএএ নিয়ে আমরা একে একে মন্তব্য মুখ্যমন্ত্রীর মুখ থেকেও শুনেছি, ভুল বোঝানোর মন্তব্য এ রাজ্যের সংখ্যালঘুদের। দেখো, এখানে তো প্যানেলের কাজী সাহেব প্রথমে বলেন যে এখানে সংখ্যালঘু যতজন আছে তার মানে প্রতিনিধিত্বের দিক দিয়ে আমরা 100% এখানে আছে। খুব ভালো লাগছে প্রথম কথা। আর এখন মিডিয়া চ্যানেলগুলো সংখ্যালঘুদের নিয়ে ভাবছে, এটা জেনে আরও ভালো লাগছে। আর বিজেপি ভাবছে এটা নিয়ে সংখ্যালঘুদের জন্য, আমার তো আরও মানে খুশিতে আহ্লাদিত যে বিজেপি সংখ্যালঘু। আমরা বারবার সাধারণ মানুষকে নিয়ে ভাবি। অবশ্যই দাঁড়াও, বলতে দাও। হ্যাঁ বলতে না, ভুল বললে তো আমাকে অপোজ করতে হবে। ভুল বলিনি, আর মাঝখানে বকবে না, মাঝখানে কথা বলবে। ভুল বললে আমি অপোজ করব। ভুল কি বলবো? এটা মাঝখান হোক, পেছন হোক, যেখানেই হোক। আরে তাহলে তো টকশো করার দরকার নেই। মাঝখানে যদি বকো, ভুল বোঝালে তো আমাকে সেই তো আমাকে ঠুকতে হবে। তুমি যেটা বলবে সেটা ঠিক, আর আমি যেটা বলছি না শাহিন। আমি বলছি আলোচনায় যদি ভুল বোঝানো হয় তাহলে তো আমি রুখবই ওখানে। উত্তরটা দিই, তোমার মতো তো আমি উত্তর দেওয়ার জন্য বসে গেছি। আমার মতো আমি বলেছি ভুল হলে পরে বলুন। হ্যাঁ, ঠিক ভুল কি তুমি করে যাস তো নয়। বলো, আমি দুঃখিত, আপনি বলুন। তো ব্যাপার হচ্ছে এই মুসলমানদেরকে এর আগে কান্দি সভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভা, ওদের নাম করে বলছি, দিলীপ ঘোষ যার বক্তব্য শোনালেন, তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলছে ইউপির মতো অবস্থা করব, এই দেশে থাকতে দেবো না, এনআরসি করে তাড়াবো, এই সমস্ত কথাবার্তা একবার শুনিয়ে দিন। আর তাদের না, আপনাদের চ্যানেলে আছে, দেখুন। আপনারা শোনাবেন, আমি শুনিয়ে দেবো পরে, আমি শুনিয়ে দেবো। আর আমি যদি ভুল বলে থাকি, বক্তব্য তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর দেশের প্রধানমন্ত্রী বলে, দেশের প্রধানমন্ত্রী বলে দেশ থেকে মানুষ চেনা যায়, দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে মানুষ চেনা যায় বলেছিল। মুশকিল, দেশের প্রধানমন্ত্রী বলেছিল দেশ থেকে মানুষ চেনা যায়। বলছেন সংখ্যালঘু নিয়ে ভাবি আমরা, দেশের মন্ত্রী বলেছে দেশকে গাদ্দারক ও গলি মারো চালক, এটা আমি কেউ বলিনি, অনুরাগ ঠাকুর বলেছে। হ্যাঁ ঠিক আছে, সংখ্যালঘুদের 100% উন্নয়ন মুখ্যমন্ত্রী বলেছেন, হয়েছে কি আপনি বলুন শুধু একবার। দেখুন, পশ্চিম মুখ্যমন্ত্রী থাকাকালীন WBMBFC দপ্তরের আন্ডারে 48 খানা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তৈরি হয়েছে। তার আন্ডারে বৃত্তি, যে 14 সালে যে বৃত্তি বন্ধ হয়েছিল সেই বৃত্তিগুলো চালু করা হয়েছে। WBCS কোচিং থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য হচ্ছে। আপনি কি শিক্ষক নিয়োগ হয়েছে? শিক্ষক আছে তো, শিক্ষক নিয়োগ প্রাইমারি তো শিক্ষক নিয়োগ কিছুদিন আগেই হলো। শিক্ষক নিয়োগ কিছুদিন আগেই হলো, প্রাইমারি শিক্ষক নিয়োগ কিছুদিন আগেই হলো। আপনি গর্জে উঠেছেন। শাহিন যে মন্তব্য করছে, মানে আমি জানি না এটা তৃণমূল কংগ্রেসের নীতি নাকি, এটা আমি জানি না, বারবার সেই জায়গায় ঠেলে দেবো। শিক্ষক নিয়োগ যদি বলতে গেলে অনেক আলাদা আলোচনা দরকার আর কি। হ্যাঁ, যে মাদ্রাসা নিয়ে বলুন শুধু। আর মাদ্রাসার তো দেখুন কিভাবে বলবো, যে পরিষ্কার করে কিরকম কাণ্ডজ্ঞানহীন লোকগুলো সেখানে বসে আছে, দেখুন কিরকম বসে আছে।
বারবারই এই কথা নিয়ে চিঠি চাপাটি করেছি। কীরকম কাণ্ডজ্ঞানী শুধু দেখুন, যে লিখে দিচ্ছে এনসিটিএ নিয়ম অনুযায়ী টেট হবে। আচ্ছা, এনসিটিএ নিয়মে আছে 30 নম্বরের অঙ্ক, সেই অঙ্ক তুলে দিয়েছে 30 নম্বরের আরবি। ভাবা যায়? ভাবা যায় এটা? মানে কি ধরনের অরাজকতা চলছে ভাবা যায়? এবারে এই যে একটু আগে বলছিলেন না যে এই যে হিন্দু মুসলিম এ বিপদে বা ও বিপদে, অ্যাকচুয়ালি কি জানেন তো, হিন্দুও বিপদে নেই, মুসলমানও বিপদে নেই, মানবিকতাই বিপদে, ভারতবাসী বিপদে আছে সব দিক থেকেই। সেই জন্য আমি বললাম যে এখানে মানবিকতাটা একেবারে আস্তে আস্তে একেবারে তলানির দিকে চলে যাচ্ছে। মানুষ আর মানুষকে সেই ভালোবাসার মধ্যে নেই। যাই হোক না কেন, আমি বিজেপি বলি না কেন বা তৃণমূল কংগ্রেসকে বলি না কেন, দেখুন মানুষের স্বার্থে বিচার করতে হবে, সেখানে ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড নেশন, সব কিছু একজন মানুষকে মানুষ হিসেবে যদি ভাবা যায়, তাহলে রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, সব জায়গায় উন্নয়ন। আজকের এই যে বুজুর্গ ব্যক্তি যিনি কাঁদছেন, ওনার যদি ঠিক থাকতো, উনি যদি ঠিকভাবে শান্তির মধ্যে থাকতেন, তাহলে ওই গ্রামের উন্নতি হতো, সন্দেশখালীর উন্নতি হতো, আরেকটা সন্দেশখালীর উন্নতি হতো, পশ্চিমবঙ্গের হতো, সারা ভারতবর্ষের হতো। আমার কথা যে সব দিক থেকেই বললাম, মুসলিমরা সত্যিভাবে ভীষণভাবে পিছিয়ে গেছে। কামাল, আমাকে একটা বিষয় বলুন, মানে এরা কি সত্যি শিক্ষক নিয়োগ করতে চায়? আপনি বলেছেন, এর আগে বহুবার বলেছেন অবজ্ঞা করা হয়েছে, কোট আনকোট। হ্যাঁ, এরা কি সত্যি নিয়োগ করতে চায়? দেখুন, একটা ছোট্ট কথা, সদিচ্ছার অভাব। এই যে আর 1 মিনিট বলছি, সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে কেস কাম হয়ে রয়েছে, কিছু স্টেটে কেস কাম হয়ে রয়েছে এই শিক্ষক নিয়োগ নিয়ে, কিন্তু তাদের এজি পরিষ্কার করে কোর্টে গিয়ে হাত জোড় করে বলেছে, হুজুর যা হয়েছে ওগুলো চলুক, ওরা যদি যেতে ওদের চাকরি দেবো, দয়া করে নিউ জেনারেশনের জন্য বিজ্ঞপ্তি দিন, ব্যাস বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে এইটা বলা হচ্ছে না কেন? নতুন শিক্ষক নিয়োগের জন্য কোনো স্টে নেই। এক্স্যাক্টলি। তাহলে কেন হচ্ছে কি এইটা এজি গিয়ে সেখানে বলছেন না? একদম খুব বড় একটা জায়গা যেটা কামাল স্যার বলছেন বারবার, আমরা এর আগেও তার বক্তব্য শুনেছিলাম। আমি বিরতিতে যাওয়ার আরো একবার চেষ্টা করব, বিরতি থেকে ফিরে এসে যেটা বলবার চেষ্টা করব তা হচ্ছে যে আজকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলো, সেটা দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকে তৃণমূল হয়তো বুঝে গিয়েছে, শাসক দল তারা বুঝতে পারছেন যে এ রাজ্যের সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন। তাই হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 6 জনের নাম প্রার্থী তালিকায় মুসলিম সম্প্রদায়ের, যদিও এদের মধ্যে 2 জন বহিরাগত, অর্থাৎ পড়ে রইল 4। খুব বড় প্রশ্ন, যেটা কামাল স্যারও বলেছিলেন, বাঙালি মুসলমানরা কি নেই এ রাজ্যে? কোথাও না কোথাও গিয়ে আজকে এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষুব্ধ যারা সংখ্যালঘু সম্প্রদায় তো রয়েছেনই, বিধায়করাও, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কও ক্ষুব্ধ। হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, শুনিয়ে রাখি আপনাদেরকে কি বলেছেন। শুনুন। এর প্রতি আমার শ্রদ্ধা আস্থা আছে। আমি প্রকাশ্যই বলেছি, সোমবারে রবিবারে যখন 10 তারিখে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে 42টা প্রার্থীর মধ্যে মাত্র 4টে আর ওইদিকে 2টো, 6টা সংখ্যার বিচারে, যেখানে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 30% মুসলিম ভোট, সেই 30% মুসলিম ভোটের মধ্যে 30% সিট যদি নাও দিতে পারে, 25% সিট তো দেওয়া যেতে পারে মুসলিমদের জন্য, বরাদ্দ করা যেতে পারে, বা 20%ও তো বরাদ্দ করা হতে পারে। 42টায় যদি 6টা হয়, পার্সেন্টেজের দিক থেকে কত হচ্ছে আপনারা দেখে নেন, বের করে নেন ক্যালকুলেশন করে। 6টার বেশি তো মুসলিম প্রার্থী দেয়নি। তার ভিতরে আবার ইউসুফ পাঠানকে নিয়ে এসছে বহিরাগত। আমি আগেও বলেছি, আবার বলছি, এটা মুর্শিদাবাদের মুসলিমদের অপমান, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীদের অপমান। কারণ এই জিনিস আমি মানতে পারছি না, আমি আগেই বলেছি। এই জিনিস হুমায়ুন বাবু তিনি নিজেও মানতে পারছেন না, একজন শাসক দলের বিধায়ক, তিনিও সংখ্যালঘু সম্প্রদায়, বুঝতে পারছেন। তাহলে পরে আমি একটা ছোট্ট বিরতির পর ফিরছি, এটা নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি ঠিক তৃণমূল বিধায়কের এই মন্তব্যটা ধরে শুরু করবার চেষ্টা করব। আমি
কাজী সাহেবের কাছে আসবার চেষ্টা করি, কারণ আমি ছোট ছোট করে প্রত্যেকের থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আজকে সত্যিই তো বাঙালি মুসলিমের কি অভাব পড়ে গেল শাসক দলে, নাকি শাসক দল বুঝেছে কাজী সাহেব যে আজকে তারা প্রত্যেকেই মুখ ফেরাচ্ছে, 30% ভোট হয়তো মুখ ফিরিয়ে নেবে? দেখুন, আমার এই ছোট ভাইটি বলছিল যে আমরা তো ইমাম ভাতা চাইনি, পশ্চিমবঙ্গের একটা ইমামও ইমাম ভাতা চাইনি। আমার কাছে কোনো প্রমাণ নেই, তথ্য নেই। মাননীয় চেয়েছিলেন, তাই কেউ শিখিয়ে দিয়েছিল। মুসলমানরা খুব বোকা, ওরা ইমামদের কথায় উঠে বসে, ইমামদেরকে কটা পয়সা দিলে বড্ড গরিব, ওদের বেতন বড্ড কম, ওদের কটা পয়সা টয়সা দিলে ওরা কাত হয়ে যাবে, ওদের ব্যক্তিত্ব কিচ্ছু নেই, ওদের মান মর্যাদা কিচ্ছু নেই, লোকের বাড়ি বাড়ি গিয়ে খায়। তাই তো তে মুরগি করে ইমামকে, সমস্ত ইমামকে মুরগি করা, মুরগি করা বলে। আসলে দরকার ছিল কোনটা আপনি জেনে রেখে দিন। আমার কাছে পরিসংখ্যান আছে, আমি চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, যেখানে যেখানে মুসলমানদের জনসংখ্যা বেশি, যে যে জেলায় ব্লকে মুসলমানরা আনুপাতিক হারে বেশি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, ঠিক সেই জায়গায় 5 লক্ষ জনসংখ্যা পিছু স্কুল কলেজের সংখ্যা কম। চক্রান্ত মুসলমানদের হাতে যেটা নেই। দ্বিতীয়ত, যদি কিছু স্কুল কলেজ থেকে থাকে সেখানে পরিকাঠামো নেই। এমন মুসলমান প্রধান জায়গা আছে যেখানে কলেজ তৈরি করেছে মাননীয়, একটাও স্থায়ী শিক্ষক নেই কলেজে, একটাও স্থায়ী শিক্ষক নেই। স্টাফ সেন্সাস 2015 থেকে বন্ধ আছে, স্টাফ সেন্সাস। বুঝলাম, তাহলে জানা যেত আমি এই সেক্টরে চাকরির দশা কি জানতে দেওয়া হচ্ছে না, তথ্য লোপাট হয়ে যাচ্ছে, লোক জানতে পারছে না কিভাবে একটা জনজাতিকে গলা টিপে মারা হচ্ছে। শিক্ষা, শিল্প, বেশ অর্থ, স্বাস্থ্য, সংস্কৃতি একটা জাতির উন্নয়নের মানদণ্ড। বেশ, আমি একটু শাহিনের কাছে আসি। শাহিন, আজকে দাঁড়িয়ে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বহু বক্তব্য আমরা শুনেছি, অনেক কিছু মিটবে, সংখ্যালঘুদের জন্য অনেক কিছু আমরা করব, আরো করছি, অনেক কিছু বলেছে। আজকে আমরা প্রার্থী তালিকাও যে প্রকাশ হলো তৃণমূল কংগ্রেসের, তাতে আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি, ইউসুফ পাঠানকে আনতে হচ্ছে, এরপর হয়তো বিদেশ থেকে কাউকে না কাউকে হয়তো শাসক দলকে আনতে হতে পারে, এমন একটা অবস্থা। শাহিন, কি বলবেন? দেখো, ইউসুফ পাঠানের যেখানে কথা বলছো, তো আমি যতদূর জানি, আমি কামাল সাহেবের বক্তব্য শুনছিলাম যে বাঙালি মুসলিম ভার্সেস কি হিন্দিভাষী মুসলিম। আমি তো মুসলিম মানে জানি যে মুসলিম মানে তার বাঙালি কিছু হয় না, মুসলিম মানে মুসলিম। আর উনি বলছেন আমি একজন গর্বিত ভারতীয়, আমরা সকলেই গর্বিত ভারতীয়। এই রাজ্যে যারা থাকেন তাদেরকে কি বলা হয়? বাঙালি মুসলিম। মুসলিম ঠিক হিন্দিভাষী, আমি আপনার সাথে আর্গুমেন্টে যাব না, ঠিক আছে, চলো, ঠিক আছে। তো বহিরাগত আর বহিরাগত নয়, এটা আপনি নিশ্চয়ই বোঝেন। দেখুন, একটা উনি বাঙালি, আমি গর্বিত ভারতবাসী। তো ইউসুফ পাঠানও একজন ভারতবাসী। ইউসুফ পাঠানকে আমি প্রথম দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে 2007 সালে পাকিস্তান। এক মিনিট, আমার শুধু একটাই বিষয় জানার যে ইউসুফ পাঠান আজকে বহিরাগত। দাদা বলবেন, আপনার সঙ্গে ডিসকাস করিনি। হ্যাঁ, আপনি বলবেন পাঠান বহিরাগত না বহিরাগত। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে লোকটা দেশের হয়ে যে লোকটা দেশের হয়ে কেকেআর এর হয়ে করেছে, দেশের হয়ে খেলেছে, পাকিস্তানকে হারানোতে যে বড় ভূমিকা নিয়েছে এবং এই ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছে, তার এগেনস্টে কথা বলা আমার মানে মোদী অমিত শাহকে বহিরাগত বলেন, এটা তো দলের সিদ্ধান্ত নিয়ে কথা বলছি আমি তো তাকে নিয়ে কথা বলছি না ব্যক্তিগত। মোদী অমিত শাহ যেখানে এসে বারবার এখানে এসে পশ্চিমবাংলাকে অশান্ত করতে চেয়েছে, তাদের এগেইনস্টে পলিটিক্যাল বক্তব্য হয়েছে, পলিটিক্যাল বক্তব্যের জায়গা। তা এখন যখন পাল্টা বলা হচ্ছে, এটা তো পলিটিক্যালি বলা হচ্ছে। আজকে যেটা বলবেন না, এই যে 6জন প্রার্থী, 7জন প্রার্থী, একটা দল কাকে প্রার্থী করবে না করবে, তোমরা একবার তো বলো না সংখ্যালঘু একজনও তো বিজেপির এতে নেই, ক্যাবিনেটে নেই। আমি বলছি যে আপনারা এই সংখ্যালঘুরা এত আসছে, কিন্তু উন্নয়নটা কোথায় করছে? না, দেখো, সংখ্যালঘুর উন্নয়ন হয়েছে তো এবার দেখছি আমরা 4জন, বহিরাগত 2জন। না, সংখ্যালঘু হয়েছে না, তুমি দেখো মাঝখানে কাটবে না, মাঝখানে ইন্টারাপ্ট করবে না। সংখ্যালঘু উন্নয়ন হয়েছে না হয়েছে আমরা 21 সালে ইলেকশনে দেখেছি। তোমরা যদি বলতে যাও সংখ্যালঘুদের ভোটে ভর করে এসেছে, আজকে যদি সংখ্যালঘু উন্নয়ন না হয়ে থাকে, যদিও না হয়ে থাকে, তো সামনে লোকসভা ভোট আসছে, তাহলে বোঝা যাবে যে সংখ্যালঘুরা কোন দিকে দিচ্ছে না দিচ্ছে। তুমি যতই লাফালাফি করো, আমার তো একটাতেই প্রশ্ন, আপনারা উন্নয়ন করবেন, এই রাজ্যের মুখই তো দরকার তার সামনে আসবার জন্য। এই রাজ্যের মুখ কোথায়? আমার এটাই প্রশ্ন ছিল শাহিন। এই রাজ্যে অনেক মুখ রয়েছে, ফিরাদ হাকিম থেকে শুরু করে অনেক মুখ রয়েছে, গোলাম রব্বানি থেকে শুরু করে মোজাম্মেল হক থেকে অনেক মুখ রয়েছে, ঠিক আছে। দু একজন এই মাঝখানে ইন্টারাপ্ট করলে মাঝখানে বলতে দেবো না ভাই, এইখানে দালালি
করলে হবে না ভাই, উত্তর পেয়ে গেছি আমি বলতে দেবো না, মাঝখানে ইন্টারাপ্ট করলে বলতে দেবো না, বলতে দিন, আমার সময় সংক্ষিপ্ত, মাঝখানে ইন্টারাপ্ট করলে বলতে দেবো না। কথা যে আদি তথ্যগুলো এই গ্রামেগঞ্জের সংখ্যালঘু যারা শিক্ষিত সংখ্যালঘু ভাই বোন তাদের কাছে যদি তথ্যটা দেয়া হয় তাহলে কিন্তু তারা যা মুখ ঘুরিয়েছে পুরোপুরি মুখ ঘোরাবে। দেখুন 2023-24 বাজেটে 20 কোটি টাকা বরাদ্দ করা আছে নতুন মাদ্রাসা তৈরির জন্য। নট এ সিঙ্গেল মাদ্রাসা হ্যাজ বিন এস্টাবলিশড। এই জিনিসগুলো অসংখ্য তথ্য আছে যেটা আমার তথ্য দেখাবেন, আমার তথ্য দেখাচ্ছি, মাদ্রাসা নিয়েও বললাম, ন্যাশনাল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন মাদ্রাসা নিয়েও বললাম সেন্ট্রালে যে মাদ্রাসার এই অবস্থা, আমাদের WMDF কে দিয়েছে নিয়ম এনসিটি নিয়ম মানছে না। আর কামালবাবু এত বড় বড় কথা বলছেন এবং আমার প্রশ্ন 3 মাস আগে কেন বলেননি? দ্বিতীয় দেয়নি বলে দ্বিতীয় কথা আজকে 3 মাস আগে ছিলাম বঞ্চিত কারণ এই রাজ্যের 3 মাস আগে কেন মুসলমান আমার এই প্রশ্নের উত্তর নেই আপনার কাছে, আপনি বলতে দিন প্লিজ, বলুন কামাল স্যার। এই যে দেখা যাচ্ছে সংখ্যা আজকে যেহেতু ইস্যুটা পুরো সংখ্যালঘু ইস্যু নিয়ে হয়েছে, যে সুতরাং যেটা জলের মতো পরিষ্কার সেই জিনিসটা সবার সামনে আমিও ধরেছি, কাজী সাহেব তুলে ধরেছেন, এবং যারা দেখছে তাদের এখন চোখ খুলে গেছে। তারা আমি আপনাকে বললাম যে বিভিন্ন রকমের সামাজিক প্রকল্প সব কিছুতে তারা পড়াশোনা করে একটা আগিয়ে এসছে, কিন্তু শেষের ক্ষেত্রে জানেন তো ভোটের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি হয় ব্যক্তি এবং ব্যবস্থা এবং সামাজিক প্রকল্প। শেষে কিন্তু সেই ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমি কি করব, অর্থাৎ সেই অবস্থায় সেই ব্যক্তি কি অবস্থায় আছেন তিনি সেটাই জানেন এবং সেটাই ভোট বাক্সে তার প্রতিফলিত হবেই। কারণ পশ্চিমবঙ্গের আমি কয়েক লক্ষ সংখ্যালঘু শিক্ষিত ছেলে মেয়ে যারা ট্রেন, তারা MA BEd MSc BEd তাদের জানি, তাদের মুখের ভাষাটা আমি বলছি, আর কিছু। আমাকে দেখুন, আমি আর সময় নেই, আমি দুজনের কাছে যাওয়ার চেষ্টা করব। আনসার আলী মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে, কাবিল মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে, এরা দুজনেই প্রত্যেকে আমি একটা ছোট্ট ছবি দেখাতে চাই। একজন বিজেপি করেন, সেখানে তিনি বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষ, আজকে তিনি যেহেতু একটা বিরোধী রাজনৈতিক দল করেন তাই তার বাড়িতে অত্যাচার হচ্ছে। আমি এটাও দেখেছি, আমি সেই বক্তব্যটা একটু শোনাই যে কি আশঙ্কা তাদের মধ্যে রয়েছে এখনো, ছোট্ট করে দেখুন। আমার বিজেপি করেছিলাম বলে, মুসলমান হয়ে বিজেপি করেছিলাম বলে আমার বাড়ি ঘরদোর সমস্ত লুট করা হয়েছে, একতলা থেকে 3 তলা, 50টা রিক্সা করে 1 সপ্তাহ ধরে আমার ঘরের মালপত্র সব বয়ে নিয়ে গেছে এমসির হারমাত বাহিনী। তাদের নাম আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে সাইফুদ্দিন গাজী, আকবর খোড়া গাজী, বজলু গাজী, সাদেক গাজী এবং সাজেদ মোল্লা, এদের নেতৃত্বে প্রচুর লোক এসে আমার ঘর বাড়ি ভেঙে দেয়, একটি গ্যারেজও জ্বালিয়ে দেয়, একটি স্টল ছিল বিশাল বড় সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেয়। 21 সালে ওটা জ্বালিয়ে দিয়েছিল। পরবর্তী পরেও আমাকে লুটপাট করেছে। আমার ওখানে অর্জুন সিংহ এসেছিলেন, তার পরেও আবার অত্যাচার শুরু। আমার সমস্ত জমি, আমার 30 বিঘে জমি, আমার 2 স্ত্রী, আমার 30 বিঘে জমি, সেই জমির উপরে কিভাবে ঘরবাড়ি করছে আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন। আমি কাবিলের কাছে একদম ছোট করে আসবো। কাবিল, যা অভিযোগ হচ্ছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা 2014 বা 2013 পর থেকে দেখছি পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। আমরা যথারীতি আমাদের উপরে যা অত্যাচার হয়েছে, যা জুলুম হয়েছে সেগুলো জানানোর জন্য যখন পুলিশের কাছে গিয়েছি, পুলিশ ডায়েরি পর্যন্ত নেয়নি। আর সেই ডায়েরি করতে গিয়ে আমাকে রেজিস্ট্রি করে থানাকে জানাতে হয়েছে, কারণ ডাইরেক্ট থানা নিচ্ছে না। তখন রেজিস্ট্রির মাধ্যমে জানিয়েছি, অনেক কিছু জানিয়েছি। আমার জমি লুণ্ঠন যেগুলো হয়েছে তার পেপারস আমি নিজের হাতে সব কিছুকে দিয়েছি। দেখুন, এই হচ্ছে সব জায়গায় দিয়েছি, আমার দলিল আছে, একদম মানে আমরা রেকর্ড আছে সবকিছু। আমি খাজনা দিয়েছি, যথারীতি আমি খাজনা দিয়েছি। এই আমি যে ঘেরি করতো আগে, যে ঘেরি মালিক ছিল সে লিস্ট দিয়েছে, খাজনাটা দেখুন আমি খাজনা দিয়েছি। ঠিক আমরা দেখেছি। এত কিছুর পরেও আজকে আমরা লাঞ্ছিত, আমরা জানি না। তোমরা কোর্টে যাওনি? আমরা জানি না। কাবিল, আপনি যেটা বলছেন, বলুন। কোর্টে যাওনি? কোর্টে
আজকে কোর্টে যাওয়ার মতো পরিস্থিতি তুমি এত কিছু তথ্য করলে দেখো এত জায়গায় এখানে কাজী শাহিন বাইরে বেরোতে পারছিল না, 144 লাগু, তার আগে অত্যাচার, সেই সময় কোথায় ছিলেন আপনারা? কতদিন পর্যন্ত মানুষ এরা অনেকেই তৃণমূল কংগ্রেস করে, আজকে একজন বলছেন বিজেপি করি, আমি একজন মুসলমান, তারপরেও আমার এই অবস্থা, আমরা জানি না। আমি অনেক ধন্যবাদ জানাবো প্রত্যেককে। আজকে দাঁড়িয়ে পরিস্থিতি আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের একদম সময় সীমিত ছিল, শেষ আমার সময়। অনেক ধন্যবাদ আনসার আলী মোল্লা, অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। কাবিল মোল্লা ছিলেন, এরা দুজন প্রত্যেকেই সন্দেশখালীর মানুষ, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কামাল হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। কাজী মাসুম আক্তার সাহেব ছিলেন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শাহিন ছিলেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা ঠিক এই দুজন ব্যক্তি আনসার আলী মোল্লা এবং কাবিল মোল্লা, তারা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে পৌঁছবেন ততক্ষণ পর্যন্ত সিএন কড়া নজরদারি রাখবে তাদের ওপর, এবং এদের ওপর যদি একটাও কোনোভাবে কোনো সমস্যা তৈরি হয় তার দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। এবং সিএন সর্বদা যতক্ষণ না তার বাড়ি পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ আমরা থাকবো। এবং একই সঙ্গে আজকে প্রশাসন, তারা আশা করি নাজার থানা, বিশেষ করে যা অভিযোগ আমরা শুনলাম কিছুক্ষণ আগেই, যেটা আনসার সাহেব বললেন, এই অভিযোগের যাতে একটা বিহিত হয়। নাজার থানা অন্তত পক্ষে সেখানে দাঁড়িয়ে তারা বেশ একেবারে নাজার থানা যাতে এই গোটা ঘটনায় তারা দৃষ্টি নিক্ষেপ করেন এবং তারা যাতে সুরাহা পান, এটা আমরা আশা করি প্রশাসনের থেকে। আজকে সিএন থেকে বিদায় নেওয়ার সময় এই মুহূর্তে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ বলে এখানে শেষ করলাম। অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন সিএন।